একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। অনন্যার প্রতিভা বিকাশ করার জন্য যা যা করা দরকার তুমি এখন তাই করবে। সেই কথাটাই ওকে একটু ভালো করে বোঝা বাবলু। আর রাগ না হলে কি নাচরিন আমাকে কথায় কথায় এই বিষয় নিয়ে খোঁটা দেয়? ও তো আমাকে সবসময় বলে আমার কারণেই নাকি তোমার সাথে আমাদের যোগাযোগ নেই, তুমি এই বাসায় ওঠোনি। আপা, এটা ঠিক না। বৌমা রাগ করা তো ঠিকই আছে। মা, আমি রাগের মাথায়। এতই রাগ তোদের? ঠিক আছে, আমি মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু কেন গায়ে হাত তুললাম সেটা তো জানো। আমার এত সব জানতে ইচ্ছে করছে না। তোকে আমি চিনি না, হাড়ে হাড়ে চিনি। যেই মেয়ে হাজব্যান্ডের মার খেয়েও হাজব্যান্ডের কাছে পড়ে থাকে, সে আমাকে ছেড়ে চলে যাবে? আসলে দুর্বল জায়গাটা সবাই চিনে ফেলেছে বলেই হয়তো আমি এত কষ্ট পাচ্ছি। আর জ্বালাস না আমাকে, আমি এমনিতে অনেক জ্বালায় আছি। দেখেছিস শ্রাবণী, বাইরে গিয়ে কথা ফুটেছে। এটা কোনো কথা হলো বিদ্যুৎদা? আমি নাকি পারফরমেন্সে সিরিয়াস না, এতদিন ধরে কাজ করছি, আর আজকে আমাকে এই কথা শুনতে হলো? তো আমি কি করতে পারি বলো? দাদা, আপনি ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি, আমি আপনাকে বললাম আপনি এর একটা বিহিত করবেন। দেখো নরি, তুমি যেরকম আমার কাছে কমপ্লেন করেছো, ওরাও কিন্তু জানিয়েছে। ওদের তো অভিযোগ অনেক। এখন করবেই তো, এখন ঠুকাঠুকি লেগেছে, দৌড়ে এসে কমপ্লেন করছে। কই, আমাকে বাদ দেওয়ার আগে তো জানাইনি? ওদের যদি এতই কমপ্লেন, তাহলে আগেই অ্যাকশনে গেল কেন? ওরা আগে আপনাকে জানাতে পারতো, তাহলে তো আমি আমার কথাগুলো বলার সুযোগ পেতাম। ওরা অবশ্য এটা ঠিক করেনি। এখন যে আমি ভয় দেখিয়েছি আর্টিস্ট গিল্ডে কমপ্লেন করব, সেই আপনার কাছে দৌড়ে এসেছে। আমি এর উপযুক্ত বিচার চাই দাদা। আপনি আমার গার্জিয়ান, আমি আপনার কাছেও কমপ্লেন করছি। আমি বলি কি, সব বাদ দাও। একটা সিরিয়াল থেকে বাদ দিয়েছে, আরো তো অনেক কাজ আছে, অযথা ক্যাচাল করার দরকার নেই। না দাদা, বাদ দিয়েছে এজন্য আমার কোনো দুঃখ নেই। আমার কি কাজের অভাব? একটা সিরিয়ালে বাদ দিয়েছে তো কি হবে? কিন্তু এটা আমার প্রেস্টিজ ইস্যু। ওরা আমার ক্যারেক্টারটা নিয়ে যা নয় তা বানাচ্ছে। এটা তো ওরা নরিনকে বানাচ্ছে না, এটা ওদের গল্পের ক্যারেক্টারকে বানাচ্ছে। তো তাতে তোমার সমস্যাটা কোথায়? না দাদা, এটাতে আমার ব্যাড ইমপ্যাক্ট পড়ে। মিডিয়াতে আমাকে পচানোর জন্য ওরা যা ইচ্ছা তাই করছে। কিন্তু আমি তো ওদের বলতে পারি না তোমরা এরকম গল্প বানিও না। ওরা ওদের গল্প যেদিকে ইচ্ছে নিয়ে যেতে চাকনি। দাদা, আমি আপনাকে বোঝাতে পারছি না। ওরা আমাকে বাদ দিতে চাইলে অন্যভাবে বাদ দিক, রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলুক, দেশের বাইরে পাঠিয়ে দেখ, কিন্তু ওরা ইচ্ছা করে ক্যারেক্টারটা পচাচ্ছে, যাতে আমি বুঝতে পারি, যাতে সবাই বুঝতে পারে। ওকে ওকে, তোমার কথা মানলাম, কিন্তু ওরা যে কমপ্লেন করেছে সেগুলো কি ঠিক? আচ্ছা আচ্ছা দাদা, ওরা আপনাকে কি কি বলেছে আমাকে একটু বলেন তো। এই যেমন তুমি স্যাটেলাইট করে আসো, 4-5টা সিনের বেশি করতে চাও না, স্ক্রিপ্ট পড়ো না, ক্যারেক্টার আন্ডারস্ট্যান্ডিং এ মন নেই, এইসব আর কি। আর আপনি এগুলো বিশ্বাস করলেন? দেখো নরিন, আমার বিশ্বাসে অবিশ্বাসী কিছু আছে জান। তোমাকে নিয়ে যারা কাজ করছে তারাই ভালো বুঝবে। তবে আমার প্রশ্ন, তুমি একজন সিনসিয়ার আর্টিস্ট, তোমার নামে যখন এরকম কথা ওঠে তখন আমার খুবই খারাপ লাগে। আর সে কারণটা তুমি নিশ্চয়ই খুব ভালো করেই জানো। জানি দাদা, কিন্তু এগুলো সত্যি না। মিডিয়াতে একটা গ্রুপ আমার পিছনে লেগেছে, যাতে আমি কাস্টিং না পাই, যাতে আমি ফ্লপ করি। ওকে, বাট এটা মিডিয়াতে নতুন কিছু না। এরকম মারপ্যাচ গিরিঙ্গি তো অনেক দিন ধরেই আছে। তবে কেউ যদি সিনসিয়ারলি কাজ করে, তবে অন্য কেউ পিছনে লাগলেও কোনো সুবিধা করতে পারে না। অবশ্যরা বলেছে তুমি শুরুতে বেশ সিনসিয়ার ছিলে, কিন্তু পরে। আপনার সাথে আমি মিথ্যা বলবো না দাদা।
মাঝখানে আমি কদিন হিরোকে নিয়ে ডিস্টার্ব ছিলাম, কিন্তু আপনি আমাকে বুঝিয়ে বলার পর থেকে আমি মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলেছি। এখন কাজে আবার মন দিয়েছি দাদা, তারপরেও হ্যাঁ বলো। ঠিক আছে, ওকে আসতে বলো। আমি তোমার ব্যাপারটা দেখছি নরিন, তবে আমি বলি কি, বি সিরিয়াস। তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো মিডিয়া একটা মার প্যাচের জায়গা। এখানে ভালো কাজ করতে হবে, ভালো ফল পেতে হবে, নাহলে তুমি ছিটকে যাবে। এটা শুধু তোমার জন্যই বলছি না, সবার জন্য। তবে তোমার মিডিয়াতে একটা ভালো নাম আছে, সে নামটা বজায় রেখো। আসি দাদা। ঠিক আছে। বসছি, কিন্তু আপনি প্লিজ সিরিয়াস হয়ে যাবেন না। আজকে কিন্তু আমি কোনো কাজে আসিনি। ওকে, বসেন। বলেন আপনার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। করেন। আপনি মেয়েদের সাথে তেমন একটা মেলামেশা করেন না, তাই না? উত্তর দিচ্ছেন না কেন? এই কথাটা আপনি কেন মনে হলো? সেদিন থেকেই দেখছি আমি সামনে এলে আপনি কেমন যেন হয়ে যান, কেমন যেন কাচুমাচু হয়ে যান, একটু আনইজি ফিল করেন। এরকম কাদের হয় জানেন? কি হলো, একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন যে, কোনো কথাই বেরোচ্ছে না মুখ থেকে। আচ্ছা, আমি বলছি, এক ধরনের ছেলে আছে যারা সবসময় মেয়েদের সামনে খুব আনইজি ফিল করে, খুবই আনকমফোর্টেবল ফিল করে, মানে কখনোই মেয়েদের সামনে ইজি হতে পারে না, রিল্যাক্স হতে পারে না। মোট কথা, মেয়েদের সামনে থাকাটাই তাদের জন্য বিশাল অস্বস্তিকর একটা ব্যাপার। আদতে তারা হচ্ছে ভীষণ কনজারভেটিভ মানুষ। তারা সবসময় নিজের ভেতরে নিজেকে গুটিয়ে রাখে, কখনোই নিজেকে বাইরে প্রকাশ করে না, এক্সপ্রেস করে না, মেলে ধরে না। আমার ধারণা আপনি ঠিক সেই ধাঁচের একটা মানুষ। Am I right? সেটা আপনি ভালো জানেন, তবে আপনি যতটা ভাবছেন আমি ততটা না। তাই নাকি? স্যার আসবো? হ্যাঁ, আসো। স্যার, কুরিয়ারে এটা আপনার জন্য এসেছে। কে পাঠিয়েছে জেনেছ? প্রেরকের নাম তো নেই স্যার, তবে একটা মোবাইল নাম্বার লেখা আছে স্যার। দিবাকর, আমি না তোমাকে বলেছি কে পাঠাচ্ছে সেটা না জেনে কোনো কিছু নেবা না। ঠিক আছে, তুমি আসো। আজকে কি আপনার বার্থডে নাকি? হ্যাঁ, না না, আমার বার্থডে 20th মার্চ। ও, 20th মার্চ। সামনেই তো। তাহলে আজকে কি কোনো স্পেশাল ডে নাকি? ইস, আগে জানলাম না। আগে জানলে অবশ্যই আপনাকে উইশ করতাম। না, তেমন কিছু না। আসলে বেশ কিছুদিন ধরেই বেনামে কে একজন এটা ওটা পাঠাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। নিশ্চয়ই স্পেশাল কেউ আপনার সাথে ফান করছে। দেখেন, আমার স্পেশাল এরকম কেউ নেই। কেন? আপনার মিসেস? আমার কি ধারণা জানেন? আমার মনে হয় ভাবি এই কাজটি করেছে। শোনেন, যখন হাজব্যান্ডরা ওয়াইফের প্রতি একটু উদাসীন থাকে, ইম্পর্টেন্স দেয় না, তখন কিন্তু মেয়েরা এই জাতীয় ফাজলামো খুব করে। আমার ধারণা এই কাজটা ভাবিই করছে। না, আমার ওয়াইফ সেরকম না। তাই নাকি? আর ইউ শিওর? মানে কনফার্ম? ইয়েস।
এনিওয়ে, এই বেনামে গিফট পেয়ে আপনি কি খুশি নাকি বিরক্ত? আমি আসলে কনফিউজড। আমার সাথে এরকম তামাশা কে করছে আমি সেটা ফাইন্ড আউট করতে চাই। শোনেন, এত বের করার তো কোনো দরকার নেই। গিফট পাচ্ছেন, নিয়ে নেন। আপনি পাঠাচ্ছেন না তো? আমি আপনি কি আমাকে সন্দেহ করছেন? যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না মানুষটাকে, ততক্ষণ যাকে দেখব তাকেই সন্দেহ হবে। দেখুন সাব্বির সাহেব, আপনি ভাবতেই পারেন যে একটা বিগ অ্যামাউন্টের লোন স্যাংশন করার জন্য আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করছি। ন্যাচারাল, এরকম তো আজকাল অহরহই হচ্ছে। কিন্তু আমি মেয়েটা একদমই আলাদা। আমি যদি আপনাকে কখনো কোনো গিফট দিতে চাই, সেটা কিন্তু আমি লুকোচুরি করে দেবো না, সরাসরি দেব। এই যেমন ধরুন এখন এখন আমি আপনাকে একটা গিফট দেব এবং সরাসরি। কি এটা? চাবি, গাড়ির চাবি। ইনফ্যাক্ট আমার আসলে অনেকগুলো গাড়ি। এই গাড়িটা তেমন একটা ইউজ করা হয় না, পড়েই আছে। তাই ভাবলাম এই গাড়িটা আমি আপনাকে গিফট করব। তোর তো দেখছি কালারফুল লাইফ। কালারফুল না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জানি না, তবে জীবনের কাছে আমার আর কিছু চাওয়ার নেই। আচ্ছা এখন মেয়েটাকে ঠিকঠাক মতো মানুষ করতে পারলেই হলো। আচ্ছা, শ্রাবণী বলছিল তুই কাজ খুঁজছিস। না, কাজ খুঁজছি ব্যাপারটা সেরকম না। আসলে শ্রাবণী চাচ্ছে না আমি যাই। ও কেন চাচ্ছে না সেটাও জানি। ও আসলে মিমকে হারাতে চাচ্ছে না। হোয়াট ইজ ইউর ডিসিশন? আমি এখনো কিছু ফিক্স করিনি। আমেরিকায় যে যেতেই হবে এমন কোনো কথা নেই। দেশও থেকে যেতে পারি, কিন্তু দেশে থাকলে একটা চাকরি বাকরি তো করতে হবে না। আই আন্ডারস্ট্যান্ড। অবশ্য তুই দেশে থেকে গেলে একটা ভালো হয় একদিক থেকে, শ্রাবণী মিমকে কাছে পাবে। আর মিমেরও কিন্তু মা খুব দরকার, বুঝলি? এতটুকু একটা বাচ্চার লাইফে মাদার ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আর তুই তো বিয়েও করতে চাচ্ছিস না। বিয়ে আবার? মাথা খারাপ। ভেরি গুড, আমিও তাই মনে করি। বিয়ে করাটা আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট না। অবশ্য এটা যার যার নিজস্ব পারসেপশন। তবে তুই দেশে থেকে গেলে একটা দিকে খুব ভালো হয়, মিম নিডস মম। এবং তুই দেশে থাকলে শ্রাবণী এবং মিম দুজন দুজনকে কাছে পাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। অবশ্য এই জন্য তোর একটা জব খুব দরকার, রাইট? রাইট। তা তোর স্যালারি এক্সপেকটেশন কেমন? স্যালারি 60 to 70। তুই আমার ফার্মে জয়েন করে ফেল। শালার বন্ধু বান্ধব দিয়ে একেবারে ফার্মটা ভরিয়ে ফেলি, নাকি বলিস? তোর ফার্মে? হ্যাঁ, আপত্তি আছে নাকি? আমি বস, তুই আমার সাবঅর্ডিনেট। আমার কিন্তু সব মনে আছে। ইউনিভার্সিটি লাইফে তুই আমাকে পাত্তা দিতিস না। কি যে একটা জুটিয়েছিলি না, তার পেছন 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 ঘুরতি। এখন কি হলো? পাখি তো ঠিকই উড়াল দিল, নাকি? প্লিজ উপমা এভাবে বলিস না। কেন, লজ্জা লাগছে? হ্যাঁ, ইস, শোন, কতটুকু বোকা তুই। তখন যদি তুই আমাকে একটু পাত্তা দিতিস, আমাকে একটু সময় দিতিস, তাহলে এতদিনে আমার মতো একটা বউ তোর পাশে থাকতো। তুই যে কি বলিস না। কি ভুল বলেছি? তোর যা ভাব ছিল না, একটু হ্যান্ডসাম ছিলি আর ব্রিলিয়ান্ট ছিলি, এই জন্য মেয়েরা তোর পেছনে ঘুরঘুর করতো, আর তুই একেবারে ভাবেই মরে যেতিস। ইস,
আমার সব মনে আছে। এখন একদম প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সময় এসেছে। তুই শালা আমার ফার্মে জয়েন কর, আর আমি এখন থেকে তোর বস, আর তুই আমার সাবঅর্ডিনেট। তারপর দেখি তুই আমাকে পাত্তা না দিয়ে কই যাস। কি জয়েন করছিস তো? শোন, এত তাড়াহুড়া করিস না, আমাকে একটু ভাবতে দে। আর তাছাড়া কি কাজ আমি পারবো কিনা সেটাও তো ভাবতে হবে। আবারও ভাব নিচ্ছিস? আরে তুই কি পারবি আর কি পারবি না সেটা আমি জানি না। এমনি এমনি তো আমি এত বড় বিজনেস চালাচ্ছি না, তাই না? হ্যাঁ ঠিক আছে, তবু আমাকে একটু ভাবার সময় দে। একদম চেঞ্জ হসনি তুই, আগের মতোই আছিস। ঠিক আছে, তুই ভাবতে থাক আর ভাব নিতে থাক, আমি কিন্তু এর প্রতিশোধ নেব। আচ্ছা ঠিক আছে, বেশ। এখন চা খাওয়া। আগে কিন্তু কফির অভ্যেস ছিল। ওই যে বাংলাদেশে আসার পর। তাই? ইস, বাঙালি যেন কফি খায় না, না? 2 কাপ চা। রোজ রোজ আর কি খাবার দেয়, ভাল লাগে না। লাঞ্চ করেছেন? না স্যার, করব। চলেন আজ আমরা দুজনে একসাথে লাঞ্চ করি, আমি খাওয়াবো। না স্যার, আমি হ্যাঁ চলেন তো, রোজ রোজ বাসা থেকে একই খাবার আসে আর ভালো লাগে না। চলেন রেস্টুরেন্টে লাঞ্চ করবো। না স্যার, আমি লাঞ্চ করে নিব, আর আমি বাইরে খুব একটা খাই না। ও এখন তো আমি বলছি আপনি নানা করছেন, আর যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন তারা যখন বলবে তখন তো নানা করতে পারবেন না, তাই না? চলেন চলেন। স্যার যখন হ্যান্ডেল করব তখন করব, তখন দেখা যাবে। প্র্যাকটিস করেন, ভবিষ্যতে কাজে লাগবে। চলেন। হ্যালো, কাজ করছিস? জি ম্যাডাম। শোন, কাজ টাজ রাখ, চল নিমগ্নকে নিয়ে একসাথে লাঞ্চ করে আসি। না ম্যাডাম, আপনারা যান, আমি এখানে খেয়ে নেব। নিমগ্ন ওয়েট করছে। আমার একটু কাজও আছে। আহা শ্রাবণী, আচ্ছা তুই ম্যানেজার সাহেবকে দে তো, আমি বলে দিচ্ছি। স্যার ম্যাডাম আপনার সাথে কথা বলবে। জি ম্যাডাম। ম্যানেজার সাহেব, আমাদের এক ফ্রেন্ড এসছে, শ্রাবণীকে একটু ছেড়ে দিন, আমরা একসাথে লাঞ্চ করতে যাব। ওকে ম্যাডাম, নো প্রবলেম। এটা আমার পারমিশন নেওয়ার দরকার কি? যান, ম্যাডাম ডাকছেন। আমিও দেখে নেব তুমি আমার সাথে লাঞ্চ করো কিনা। ঠেলায় পড়লে আরো কত কিছু করবে।